আমার কলিগ বলে কি ওকে যে তুমি থাকবা আমাদের কাছে, বলে যে হ্যাঁ আমাকে ভাত দিলেই হবে, আমাকে ভাত খাবার দিবেন, মারবেন না তো, তাহলে সব কাজ করে দেবো। কি বাবা, এটুক বাচ্চা কি কাজ করবে? সম্পর্ক তো থাকবে, এখানেও আমার এক মায়ের মতন উনি আছে, উনি পালে, ওখানেও বাবা ভাই পাবো, দুইটাই হবে ইনশাআল্লাহ। আপনার নাম হচ্ছে রোজি তামান্না, গ্রামের লোকজন আপনাকে তামুনি ডাকতো। বাবার নাম কি ছিল আপনার? ওয়াহেদ মিয়া। মায়ের নাম শিফনি বেগম। এটা কি আপনার সৎ মা না যে মা মারা গেছে? আমার যে মা মারা গেছে। খালার নাম, মানে যে খালার বাসায় থাকতেন আপনি? সে খালার নাম হচ্ছে কোহিনুর। কোহিনুর। ভাইয়ের নাম? আপনার ভাই? আমার ভাইয়ের নাম লিটন। লিটন। ফুফাতো বোন? ফুফাতো বোন ইয়াসমিন। ইয়াসমিন। আর মামাতো? মামাতো বোন ঝুমুর। ঝুমুর। গ্রাম বলছেন এখানে? শ্রীহাস্য মিয়ার বাজার। শ্রীহাস্য মিয়ার বাজার না শ্রীশ মিয়ার বাজার? শ্রীহাস্য মিয়ার বাজার। শ্রীহাস্য মিয়ার বাজার, থানা লাঙ্গলকোট, জেলা কুমিল্লা। জি। আপনারা একটু মিলাই নিয়েন, আমি জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও। এবং আমার মনে হয় শুরুতে আমি যে কথাগুলো বলি, প্রায় 300-400 ভিডিওতে আমি এই কথাগুলোই বলেছি, এবং আমার মনে হয় যেটা অনেকেরই মুখস্থ হয়ে গিয়েছে। তো সেটাই বলতে চাচ্ছি, নতুন করে কিছু বলবো না। সেটা হচ্ছে আমাদের প্রাণান্তর চেষ্টাটা যেন অব্যাহত থাকে। আপনারা, আমি জানি না এই ভিডিওটি প্রচার করা পর্যন্ত আপনারা এটা দেখতে পাবেন কিনা বা এই প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা। আমি যে প্রবলেমগুলো নিয়ে অনেক দিন ধরে ফেসবুকে কথা বলে আসছিলাম, যে ফেসবুকের এটাতে সমস্যা, ওটাতে সমস্যা, এই জায়গার সমস্যা, ওই জায়গার সমস্যা, এখন ধীরে ধীরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেকের পেজ থেকে কিন্তু এই জিনিসগুলো, কথাগুলো বলছেন। বিশেষ করে আপনারা দেখবেন যে সেদিন আমি একজন খুব প্রমিনেন্ট একজন জার্নালিস্ট, যিনি পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েট করছেন, তার জায়গাতে আমি দেখলাম যে তিনি বলছেন যে বৃষ্টির শব্দেরও কপিরাইট দিয়ে দিয়েছে ফেসবুক। তো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছি এটা, যে আজানের শব্দও আমি মিউট করতে অনেক সময় দিতে পারি না, আগে দিতে পারতাম। তো ফেসবুকের এই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এখনো শিশু অবস্থায় আছে। অন্যান্য জায়গায় যদি আমি বলি যে ইউটিউবের তুলনায়, তো এটা আসলে ডেভেলপিং, বাট আমরা অনেক সাফার করছি। এবং ফেসবুকের ভিডিও রিচ যে অনেক আগে থেকে কম, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, এটা আমি অনেক আগে থেকে বলছি। এবং আমার মনে হয় ধীরে ধীরে অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছেন। আসলে এই কথাগুলো বলার পিছনের একটা কারণ হচ্ছে যে আমি এই সমস্যাগুলো ফেস করছি প্রায় 1 বছর যাবত। এবং আপনারা জানেন যে মাস 1.5-2 হলো আমি এখন ভিডিও ডিলিট নিয়ে কথা বলি না। তার আগে আমি ভিডিও ডিলিট নিয়ে কথা বলেছি কমিউনিটি স্ট্যান্ডার্ডে। প্রায় 18টার মতো ভিডিও ডিলিট হয়েছে আমাদের। সেটার উপরে আমাদের একটা বড় হ্যাসল গেছে লম্বা একটা সময়। এখনো আমরা ওই আতঙ্কে ভুগি। তো সবকিছু মিলিয়ে আসলে এই কথাগুলো বলার পেছনের একটা কারণ হচ্ছে যে যান্ত্রিক অনেক ত্রুটি জটিলতা ফেস করে আমরা এখন পর্যন্ত আল্লাহর নামে এই প্রজেক্টটা চালু রেখে আগাতে পেরেছি। এবং সেটা সম্ভব হয়েছে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আপনাদের প্রাণান্তর চেষ্টার কারণে। সুতরাং যত প্রতিকূলতাই থাকুক না কেন, আমরা যেন আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো কমতি না করি। সো এটাই হচ্ছে বিষয়। আপনারা দেখবেন যে আগে একটা ভিডিওর 30-40 হাজার শেয়ার হতো, এখন সেটা 7,000-8,000 শেয়ার হতেই অনেক সময় হিমশিম খেতে হয়। এবং আগে একটা ভিডিও আমি ছাড়লে মোটামুটি বলতে পারতাম যেটা 8 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ হয়ে যাবে, কিন্তু আমি 2021 সালের কথা বলছি। কিন্তু এখন কোন একটা ভিডিওর 1 মিলিয়ন ভিউজ হতে, আমি আপন ঠিকানার কথা বলছি না, আমি ব্র্যান্ডিং বাংলাদেশের কথা বলছি। বিশেষ করে ওই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে দেখবেন এটা হচ্ছে আমাদের সোহাগ ভাইয়ের ভিডিওর কথা আমি বলছিলাম, যে কেন আমি অবিশ্বাসী থেকে বিশ্বাসী হলাম। এবং এই ভিডিওটার ভিউজ 1 মিলিয়ন ক্রস ফেসবুকে। এটা 2021 সালে হলে এটা রিচ হতো, আমার ধারণা এটা কমপক্ষে 20 মিলিয়ন মানুষ দেখতো, 20 থেকে 30 মিলিয়ন মানুষ। কিন্তু ফেসবুকের এই সিস্টেম, এটা এক কথায় যদি বলি যাচ্ছে তাই, একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, এখন আমি আর কথা বাড়াবো না, এবং এই কথাগুলো আমি ডেফিনেটলি ফেসবুকে দিতে পারবো না। এটা শুধুমাত্র যারা ইউটিউবে দেখলেন তারাই বুঝতে পারবেন। ফেসবুকে বসে ফেসবুকে এত দুর্নাম করলে দেখা যাবে কোনো একদিন আমাকে কথা বলার সুযোগটাই বন্ধ করে দিয়েছে। তো চলেন আমি আর কথা না বাড়াই, যিনি আমার সঙ্গে রয়েছেন যে বোনটি, তার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করছি। আবারও বলি যে আপনারা চেষ্টার কোনো কমতি করবেন না। কি নাম আপনার? আমার দিকে তাকিয়ে, আপনি অনেকক্ষণ ধরে লাইটের দিকে তাকিয়ে আছেন, এতক্ষণ লাইটের দিকে তাকানোর কোনো দরকার নেই। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম রোজি তামান্না। রোজি তামান্না। বয়স কত আপনার? আনুমানিক 15 প্লাস। 15 প্লাস। 15 বছরের ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি কাজ করতে পারবো না। 15 বছর প্লাস হলে আপনাকে আমি ওকে করে দিয়েছি আবার না, চলে যেতে এসছেন, তাহলে তো হতাশা করা যাবে না। আপনার সাথে আপনার কে আছে? আমার সাথে আমার খালামণি আছে, যিনি আমাকে পালেন। কতদিন যাবত? তো 9 বছর। 9 বছর? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাকে আমি ডেফিনেটলি নিয়ে আসবো। সাধারণত আমি ধরনের কেস নিই না, একদমই যদি খুব রেয়ার না হয়। তো আপনারটার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি বোধহয় কিছু লোকেশন, ওরে বাবা, কুমিল্লার লাঙ্গলকোট সিরিয়াস মিয়ার বাজার, ওখানে আপনাদের বাড়ি? জি। তো জানেন কেন? সব তো জানেন।
না, ওইটা হচ্ছে মানে আমার জানা ঠিকানা, বাট ওইটা এখন হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে গেছিলেন আপনারা কেউ? না, আমার যে খালামণি আমাকে পালে উনি হচ্ছে লোক দিয়ে খোঁজাইছে, তারা বলছে যে পায় নাই। তারা বলেছে পায় নাই। এই খালামণি আসছে আজকে? জি আসছে। কথা আমি তো অবশ্যই বলবো, আপনার ছোটবেলার ছবিও আছে। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছোটবেলার ছবিটা আপনারা ভিডিওর কোনাতে আপনারা দেখতে পাবেন। আমি এটা উইন্ডো আকারে দিয়ে দিয়েছি। আপনার মাকে দেখলে আপনি চিনবেন? বাবার আমার মা নাই, বাবা আছে। বাবার চেহারা মনে আছে? জি। ঠিক আছে, বলেন। আপনার নাম হচ্ছে রোজি তামান্না, গ্রামের ডাক নাম কি ছিল? গ্রামের ডাক নাম আমার নাম রাখছিল তামান্না, গ্রামের সবাই তামুনি বলে ডাকতো। তামুনি বলে ডাকতো। সো তামুনি বলেন কি হয়েছে একটু শুনি তো একেবারে ছোটবেলা থেকে। আমি যখন মনে হয় 7-8 বছরের ছিলাম, তখন আমার মা মারা যায়। মাটা মারা যায় কিভাবে আপনার মনে আছে? মাটা মারা যায় হচ্ছে, যেটা আমার মনে হয় জন্ডিস হয়েছিল সবাই বলছে, তো তখন মা মারা যায়। এটা কি আপনি দেখেছেন মাকে? জি, আমি মাকে দেখেছি। মৃত যে মারা যাওয়ার ঘটনাটা কি মনে আছে? জি। বলেন তো একটু আমাকে। তিনি হচ্ছে, আমার ঠিক মনে নেই, অনেক অসুস্থ ছিল, সবাই বলছে যে জন্ডিস হয়েছিল, চিকিৎসা করানোর চেষ্টাও করছিল। মারা যাওয়ার দিন আপনার মায়ের সাথে কথা হয়েছে আপনার? না, আমার তেমন মনে নাই। আমার শুধু মনে আছে যে মানে মা যখন মারা গেছে তখন লাস্ট বার দেখছি। কে এসে বললো মা মারা গেছে? কেউ না, যখন হচ্ছে মাকে মানে নিয়ে যাচ্ছিল তখন খালারা সবাই মিলে আমাকে মায়ের কাছে নিয়ে গেছে, তখন আর কি শেষবার দেখছি মাকে। আচ্ছা, তো কোথায় ছিলেন আপনি তখন? মানে মার কাছে থাকতেন না? হ্যাঁ, মা বাবার সাথে থাকতাম। মা তখন মারা যায়, তখন তারপর থেকে বাবার কাছে থাকি। তো এই যে মা যে মারা যাচ্ছে, মারা যাওয়াটাকে আগে থেকে বুঝতেন? লোকজন বলা বলি করতো যে তোর মাটা বেশি দিন বাঁচবে না, এরকম কথাবার্তা বলতো? হ্যাঁ বলতো, মা যখন চিকিৎসা করাইতো তখন বলতো মা ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। আচ্ছা, তো মা এগুলো তো বুঝতো, তো মা আপনাকে কিছু বলেছিল? না, তেমন কিছু বলেনি মা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি আর আমার বড় এক ভাই ছিল। বড় এক ভাই ছিল। তো মা মারা গেল, তারপর? মা মারা যায়, তারপরে কিছুদিন পরে বাবা আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর বিয়ের ঘটনাটা একটু বলেন তো, কি হয়েছে? কেমন নিয়ে আসলো বউটা, কি হইলো? বিয়ে করছে হচ্ছে করে আমার বাড়িতে কেউ জানতো না, হঠাৎ করে বাবা একদিন বিয়ে করে নিয়ে আসে, আমাদেরকে বলে যে উনি তোমাদের মা। তো আমরা আস্তে আস্তে মানতে লাগে, কিন্তু উনি অতটা ভালো ছিল না আর কি। উনি মানতে লাগেন? মা বললো একজনকে, মা আর মানাটা সহজ? বাবাকে জিজ্ঞেস করলেন না? সহজ না, বলছে যে মা তো নাই, নতুন মা নিয়ে আসছে। তো আমরাও তাকে মা বলতাম না, ভাই বোনে মিলা খালাম্মাই বলতাম। আচ্ছা, তারপরে কিছুদিন পর আমাদের আরেকটা ভাই বোন হয়, আরেকজন ভাই বোন। তারপরে ওখানে আমাদের ওরা বেশ বড় হয়েছিল। তারপরে আমাদের বাড়ির কাছে হচ্ছে ওই খালাম্মার বাড়ি ছিল। ওখানে আর কি ওই খালাম্মার একটা আত্মীয়র মতো ভাই লাগে, তিনি আর কি আমার খালাম্মা যাতে আমাকে পছন্দ করতো না, তখন আমাদের মানে পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না। তখন তার এক ভাগ্নি, আমার খালাম্মার যে ভাইটা ছিল তার এক ভাগ্নি হচ্ছে ঢাকাতে কাজ করতো। ওইটা উনি আর কি আমার খালাম্মা বা বাবারা এটা বলছে, তখন আর কি বাবা আমাকে এখানে ঢাকায় দিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আমাকে বলছে যে তুমি যাও, পরে তোমার ভাই যাবে ওখানে, মানে আমাদের যে পারিবারিক কষ্টটা ছিল ওইটা হবে না। পারিবারিক কষ্ট বলতে মানে পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না। ভালো ছিল না বলতে মানে আমরা কি নিজেদের ইচ্ছা বা চাহিদা মানে পূরণ করতে পারতাম না। তো ওটা বড় লেখাপড়া করেছেন? না, আমি তখন লেখাপড়া করি নাই। পরে লেখাপড়া করেছেন? জি, পরে করেছি। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আমি এখন বর্তমানে ক্লাস 6 এ পড়ি এবং ক্লাস 7 এর কোচিং করি ইনশাআল্লাহ। প্রচুর ফিল্টার করতেছে মানে ওর স্টোরিগুলো দুটো কারণে ঠিকমতো বলতেছে না। একটা হতে পারে যে ওর কিছুটা ব্যক্তিত্ব হয়েছে যেটা এই এইজে বা এই সময়ে টিন এইজে নিজেদের উইকনেস গুলা, দুর্বলতা গুলো মানুষের সামনে বলাটা বেটার ফিল করতেছে না, এটা একটা। আরেকটা যেটা হতে পারে যে ও অনেক বেশি নার্ভাস, অনেক বেশি পরিমাণে ভয় পাচ্ছে ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছুতে দেখে, সেই কারণে গল্পটা ঠিক মতো বলতেছে না। কষ্টের কথা বলতে গেলে মানুষ কান্নাকাটি করে। আপনার কান্নাকাটি করার মতো অবস্থায় চলে যাচ্ছেন, তো কান্নাকাটি করেন, কোনো সমস্যা নেই, একটু মন খুলে গল্পটা তো বলতে হবে। নাকি ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না আমি। তো আর কি থেকে অবস্থা খুব খারাপ ছিল। সৎমা ভালো ছিল না বলতে? সৎমা ভালো ছিল না, আমাদেরকে মানে আমাদের খেয়াল রাখতো না যেমনটা মা বাচ্চাদের রাখে। তাই বাবা আমাদের ডিসিশন মানে উনি হচ্ছে আমাকে এখানে এনে দেওয়ার ব্যবস্থা করে। তো আমাকে বলছে যে তুমি যাও, কয়দিন পরে আমিও আসবো, ভাইও আসবে, সবাই মিলে শহরে থাকবো। তারপরে তবে আমি তখন হচ্ছে চিটাগং ছিলাম, ওখানে আমার এক খালা ছিল। খালা বলতে কি মানে আপনার আপন মায়ের খালা? হ্যাঁ, আমার আপন মায়ের বোন। উনি আর কি আমাকে মারা যাওয়ার কিছুদিন পর বাপে যখন বিয়ে টেডি করে মাঝে মাঝে ওনার কাছে যে থাকতাম মাসখানেক, উনি আসলে নিয়ে যেত। তো ওখান থেকে আসার পরে বাবা আমাকে এখানে ঢাকা আনার ব্যবস্থা করে। আচ্ছা। তারপরে এখানে নিয়ে আসে একদিন রাতের বেলা বাবা আর ওই যে আমার খালাম্মার ভাই। এখানে নিয়ে আসার পরে আমি খাওয়া দাওয়া করি, করে ঘুমাই।
তারপরে সকালে ওইটা দেখি যে কেউ নাই, তখন আর কি তারপরে ফোনে কথা বলায় ওই যে ম্যাডামটার কাছে আমাকে দিয়ে গেছিল, তিনি আমার বাবার সাথে ফোনে কথা বলে বাবা গেছিল গা। মানে রাতের বেলা আপনাকে ঘুমন্ত অবস্থায় রেখে আপনার বাবা চলে গেছে? জি চলে গেছে গা। আর ভাইটা তখন কোথায়? ভাই আর কি আমার ভাই হচ্ছে এসব ব্যাপারে জানতো না, ভাই তখন বাড়িতেই ছিল? ভাইকে এসব ব্যাপারে বলা হয়েছে, বাট ভাই বাড়িতে ছিল অনেক, বলতে গেলে ভোরবেলা আনছে তো, তখন আর কি ভাই ঘুমাইছিল। ভোরবেলা আমাকে মানে কারোর সাথে কথাবার্তা কিছু বলতে জানে, ঘুম থেকে উঠে জাস্ট নিয়ে আসছে। আপনি আর আপনার বাবা আসছে? আমি, আমার বাবা আর যে সৎমার যে ভাইটা ছিল, তিনজনে আসছে। তিনজনে আসছে। এই প্রথম ঢাকা শহরে আসছে? হ্যাঁ প্রথম আচ্ছা, ঢাকাতে আসছি। এই যেখান থেকে আপনি ঢাকায় আসতেছেন কিভাবে আসছিলেন? প্রথমে তো আমাদের বাড়ি থেকে সিএনজিতে করে নাঙ্গলকোট আসছিলাম, আমার যেটা মনে আছে। কুমিল্লার নাঙ্গলকোট? হ্যাঁ কুমিল্লার নাঙ্গলকোট, তারপরে ওখান থেকে বাসে উঠা, তারপরে বাস থেকে নাইমা রিকশাতে করে আসছি। তো সো এটা বাসে নামছেন মানে ঢাকাতেই নামছেন? হ্যাঁ ঢাকাতেই নামছি। সো কুমিল্লার নাঙ্গলকোটে আসতে কতক্ষণ লাগছে ভোরবেলায়? আসতে প্রায় বিকাল হয়ে গেছিল। না না না, এটা তো ঢাকাতে আসতে বিকাল হয়েছে, কিন্তু ওই কুমিল্লার যে লাঙ্গলকোটে আসলেন সিএনজি দিয়ে, ওখানে আসতে কতক্ষণ লাগছে বাসে উঠতে? আধা ঘন্টার মতন। আধা ঘন্টার মতো লাগছে। আচ্ছা, তো অনেক দূরে। ওকে, তো তারপরে কি হলো? আপনি সকালবেলা উঠে দেখেন যে বাবা নাই, তারপরে ফোনে কথা বলা দিয়েছে? হ্যাঁ, পরে বাবা বলে যে আমি কিছুদিন পরে আবার তোমার ভাইকে নিয়ে আসব। তারপরে আমি ওখানে থাকি, ওই ম্যাডাম আমাকে এটা ওইটা কাজ টাজ করতে বলে। তখন মানে আমার একটা আনুমানিক ধারণা হয়ে গেছে যে বাবা আমাকে ওখানে কেন দেয়া গেছে, যে বাবা আমাকে ওখানে কাজ করতে দেয়া গেছে। আপনাকে বলেছিল কি বাবা? আমাকে বলেছিল যে তুমি এক আন্টির কাছে কয়েকদিন থাকো, আন্টি তোমাকে আদর করবে, লালন পালন করবে, এটা বলে গেছিল। কিন্তু ওনার ব্যবহার আমি বুঝতে পারছি যে বাবা আমাকে ওখানে ওনার বাসায় কাজ করতে দিয়ে গেছিল। আর যে খালার বাসায় ছিলেন, খালার বাসায় কোনো ছেলে মেয়ে ছিল? হ্যাঁ খালার বাসায় ছিলাম, খালার এক ছেলে ছিল। মেয়ে? না খালার মেয়ে ছিল না, খালার এক ছেলে ছিল। তো খালার বাসায় তো ভালোই ছিলেন? হ্যাঁ ওখানে ভালোই ছিল। তো ওখান থেকে নিয়ে এসে কাজে কেন দিতে হবে? বাবা আমি জানি না, বাবা ভালো জানেন। সেটা আমি বলতে পারবো না, বাবা এনে দিয়ে গেছে, বাবা টাকা পাবে এখন যেটা বুঝি। তারপরে ওখানে ওই ম্যাডামের কাছে থাকি, পরে আস্তে আস্তে মানে কষ্ট লাগে যে বাবা আসে না, অনেক দিন হয়ে গেছে প্রায়। বাবা বলছিল যে ঈদের সময় আসবে, তো কাছাকাছি আসতেছিল। বাবা যে দিনটা বলছিল যে কয়েকদিন পর কয়েকদিন, অনেকদিন চলে গেছে ভাবে, উনিও কাজ টাজ দেয়, না পারলে মারধর করে। পরে একদিন সকালবেলা আমি ওখান থেকে বের হয়ে যাই হচ্ছে প্রায় 9টার দিকে বের হয়ে যায়। তখন আর কি বের হয়ে আমি হচ্ছে রাস্তা দিয়ে যাইতেছি, আর হচ্ছে রিক্সাওয়ালাকে বসতেছি। আমার যেটা মনে আছে যে আমরা আসার সময় 10 নাম্বার বাসে উঠে আসছি। তো আমি বলতেছি যে কুমিল্লা যে বাস যায় ওখানে যাবেন, কুমিল্লার বাস কোন জায়গায় সেটা তার আমি জানি না। তো রিক্সাওয়ালা আমাকে বলছে যে, প্রথমে কিছু বলে নেই, পরে নিয়ে যাইতেছিল। তারপরে দুইটা মহিলা এসে আমার হাত ধরে টানতেছিল। তখন আর কি আমি কান্দা শুরু করছি। তখন আমার এই যে খালামণি বর্তমানে আমাকে পালে, তিনি আর কি আমাকে ধরছে, ধরে বলে রিক্সা ওকে নিবা না। দাঁড়ান 1 মিনিট, এরপর থেকে আপনার খালামণির কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন, রিক্সাতে উঠে আপনি বলছেন যে কুমিল্লার বাসে আমাকে নিয়ে যাও। রিক্সাওয়ালাকে ডেকে আমি বলছি যে কুমিল্লা যে বাস স্টেশনে নিয়ে যাও। এই দুজন লোক এসে আপনাকে টানাটানি কেন করতেছে হুট করে? রিক্সাওয়ালাকে আমি ওইটা বলতেছি, রিক্সাওয়ালা বলে যে কোন জায়গায় যাবেন। তখন আর কি ওই দুই মহিলা এসে বলতেছে আমার বাচ্চা করে আমার হাত ধরে টানতেছে। তার আগে কি আপনি কান্নাকাটি শুরু করছেন? হ্যাঁ তখন আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। তখন যখন ওই খালামণি আসে এসে বলে যে এই রিক্সা ওকে নিবা না, তখন ওই মহিলারাও চলে যায়। দাঁড়ান, এটা করো, ওনার যে মা, যাকে উনি খালা ডাকে, ওনাকে একটু ভিতরে নিয়ে আসো। তার মানে উনি নিয়ে গিয়ে আপনাকে বড় করছে? জি। ওকে, আসুন। তো আপনার নাম হচ্ছে নাসিমা আক্তার, জি। রাইট? আপনি অ্যাকাউন্ট অফ কল্যাণ ট্রাস্টে? জি। ভেরি গুড। আমি ওর গল্পটা যতটুকু শুনেছি তারপর থেকে আপনার কাছ থেকে শুনতে চাই। ও যেটা বললো যে কুমিল্লাতে যাওয়ার জন্য ও রিক্সাওয়ালাকে বলেছে যে আমাকে তুমি কুমিল্লা বাস স্ট্যান্ডে নিয়ে যাও, লাঙ্গলকোট বা কোথাও নিয়ে চলো। তখন ওকে দুইটা মহিলা এসে টানাহাচড়া করছিল, কান্নাকাটি দেখে ওই সময় আপনার সঙ্গে দেখা হয়। আপনি কি দেখেছেন আমাকে একটু বলেন তো? আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে অফিসে যাচ্ছিলাম আর কি, জাস্ট আনুমানিক 8:30টার দিকে হবে। তো যাচ্ছি রিং রুট দিয়ে আর কি, আমি রুট দিয়ে যাচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে অফিসে যাচ্ছি। তখন দেখি কি ওকে দুইটা মহিলা এরকম টানা হেঁচড়া করতেছে। তো যখন টানা হেঁচড়া করে, তো আমি একটু দেখলাম, দেখে আমি চলে যাচ্ছি। ওনাদের বাচ্চা হয়তো কিছু চাইছে বা যেমনই হোক আর কি, মা বাচ্চার সম্পর্ক। তো ও করলো কি, ওনাদের হাত ছেড়ে আমার সামনে দিয়ে দৌড় দিয়ে সামনে চলে গেল, যে বলে কি কাঁদতেছে আবার। তো বলে কি যে এই রিক্সা লাঙ্গলকোট যাবা? আরেক রিক্সাকে বলতেছে, একটা রিক্সাকে বলতেছে লাঙ্গলকোট যাবা। তখন রিক্সাওয়ালাও চলে গেছে। আমি চিন্তা করলাম তারা লাঙ্গলকোট যাবে, তো রিক্সাওয়ালা আবার ঘুরে আসছে, এসে বলে আয়। তখন আমার তড়িৎ গতিতে মাথার মধ্যে আসলো যে লাঙ্গলকোট তো রিক্সা যাওয়া যাবে না, তো নিশ্চয় বাচ্চা। আপনি লাঙ্গলকোট আগে থেকে চিনতেন বা জানতেন? হ্যাঁ, কুমিল্লা যেহেতু বুড়িচং আমার মানে আত্মীয়, সেই সুবাদে আমি কুমিল্লা লাঙ্গলকোট আর কি জানতাম। ওকে, রাইট। সো এই কারণে আপনার মাথায় এটা ক্র্যাক করেছে, রাইট? তো আর
আমার অফিসের যে বস ওনার ফ্রেন্ডও লাঙ্গলকোট বাড়ি। ফাইন, মানে সো আপনি ধরে বসলেন যে কি হ্যাঁ, অবস্থা। তো ওই ভদ্রলোক অবশ্য বাইরে থাকেন, মানে মাঝে মধ্যে আমাদের এখানে। সমস্যা নেই, তারপর কি করলেন আপনি? তো আমি বললাম রিক্সা ওকে নিবা না, রিক্সা ওকে নিবা না। তো যখন বুঝছি ও খুব নাদুস নুদুস, মানে একটা ছোট্ট বাচ্চা ছিল, 6-7 বা এরকম বয়স হবে। তো রিক্সাওয়ালা চলে গেল, যাওয়ার পর ও আমার দিকে এরকম করে তাকিয়ে আসছে। তখন আমি বললাম যে মা তুমি কোথায় যাবা? তো বলার পরে আমার জড়ায় ধরে কাঁদে দিছে। তো আর কি করবো, হাত ধরলাম, দেখলাম যে একটা বাচ্চা কাঁদতেছে, এখন তো বিপদে পড়ে যাবো রাস্তায়। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, আমি লাঙ্গলকোট যাবো, আমার বাড়ি লাঙ্গলকোট, মানে এরকম গল্প করতে করতে, হাত ধরে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ওকে আমার অফিসে নিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে যে আমার কলিগ তখন বলে কি কে, আমি বললাম মেহমান। রাস্তার মধ্যে তখন আপনি চিন্তা করেন নাই যে ওকে আপনি আপনার কাছে রাখবেন বা ওরকম কোনো কিছু? না, তো আমার চিন্তা হলো আগে মেয়েটাকে শান্ত করা। আচ্ছা, হ্যাঁ, তারপর তোমার নাম কি বলে, আমার নাম তামনি, তামান্না। হ্যাঁ, মানে কি বলে, গ্রামের লোকজন তামুনি বলে ডাকে কি ওকে। বলে যে কি বলে সেটা ঠিক নাই। হ্যাঁ। তখন নিয়ে গেলাম, তো আমার ওই ছবিটা যে ওই যে এখানে শো করছি, ওই ছবিটা আমার চেয়ার দিয়ে আমার অফিসে বসালাম। তো বসানোর পরে ওই আমার কলিগ ওর সাথে গল্প করে হাসে, গল্প করতে করতে তো আমার এটা কি আপনি পাইয়ে ওকে সঙ্গে সঙ্গে তুলছিলেন এই যে এই ছবিটা? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট, আধা ঘন্টার মধ্যে আর কি। আচ্ছা, এই ছবিটা নিশ্চয়ই আপনি এতক্ষণে দেখে ফেলেছেন, তারপর আমি বলি এই ছবিটা হচ্ছে হলো ওকে পাওয়ার পরই তোলা, তার মানে দেখেন ও শি বিকেম হ্যাপি। হ্যাঁ, এই হচ্ছে তামনি, এই পিছনে লেখা আছে প্রথম তুলেছেন এটা। আর তারপরে ওই সমসাময়িক যদি ওকে চেনার জন্য হয় তাহলে এটা হচ্ছে ওর সেকেন্ড ছবি। এরপরে একটু বড় যখন হচ্ছিল তখন, আর এটার সাথে মোটামুটি ওর চেহারার সমস্ত মিল আছে। এটা চন্দ্রিমা উদ্যানে। আচ্ছা, হ্যাঁ বলেন তো তারপরে কি? পরে আমার ব্যাগে খাবার ছিল, জিজ্ঞেস করলাম আমার কলিগ যে তুমি খেয়েছো, বলে খাইনি। তারপর আমি খাবারগুলা দিলাম, খাইলো, পানি খেলো, তারপরেই ছবিটা তোলা। তখন আমার কলিগ বলে কি ওর একটা ছবি তুলে ফেলেন। তো আমার মোবাইলে তখন ছবিটা তুলে ফেললাম, ও তখন পেপার দেখতেছিল। হাতে পেপার আছে, পেপারে ছবি দেখতেছিল, মানে আমরা দুইজন মিলে ওকে নরমাল করে ফেলছি আর কি, মানে গল্প করে। তো তখন আমার কলিগ বলে কি আপনি রাখেন আপনার কাছে, থাক। আপনার ছেলে মেয়ে নাই? আমার এক মেয়ে। আমার এক মেয়ে। তখন বলে কি থাক আপনার কাছে। তো আমি বললাম যে রাখবো কি, আমি তো। মেয়ের বয়স কত তখন? তখন আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে। আচ্ছা, ওকে। তো পরে বললাম যে কি করবো, তখন আমি যাব অফিসের কাজে, বাইরে চলে যাব। পরে আমি বললাম যে বলে কি আমার কলিগ বলে কি ওকে যে তুমি থাকবা আমাদের কাছে, বলে যে হ্যাঁ আমাকে ভাত দিলেই হবে, আমাকে ভাত খাবার দিবেন, মারবেন না তো, তাহলে সব কাজ করে দেবো। আমি কি বাবা এটুক বাচ্চা কি কাজ করবে, মানে ও যে বাসায় ছিল ওর ওইখান থেকে অভিজ্ঞতাটা হয়েছে। হ্যাঁ। তো পরে শেষে আমি করলাম কি অফিসের কাজে, আমি তো অফিসের কাজে গাড়ি নিয়ে বাইরে যাব, তো গাড়িতে উঠালাম, গাড়িতে নিয়ে গেলাম। নিয়ে আমার বাসায় তো তখন কেউ নেই, আমার মেয়ে স্কুলে। তো আমার ননদের বাসায় নিয়ে গেলাম, বোনের বাসায়, সিস্টার ইনলো, ওনার বাসায় নিয়ে গেলাম। তো ওনার বাসায় নিয়ে বললাম যে ও একটু থাকবে, ওকে একটু রাখেন, আমি একটু বিকেল বেলা নিয়ে যাবো অফিস থেকে ফেরার পথে, বা আমার মেয়ে স্কুলের থেকে ফেরার পথে নেওয়ার পথে নেব। তো রেখে আসলাম, ওখানে রেখে আমি অফিসের কাজে চলে গেলাম। তারপরে আমার মেয়েকে স্কুলে ড্রপ আনার সময় বললাম যে তোমার তো এরকম একটা বেবি পেয়েছি এরকম। ও তো খুব এক্সাইটিং, কেমন বেবি দেখার জন্য খুবই। তো আমি ওকে বাসায় রেখে আমি বললাম যে মামুনি আমার অফিসে আরো কাজ আছে, আমি তোমাকে টাইম দিতে পারছি না, আমি বিকেলবেলা তোমাকে নিয়ে যাচ্ছি। তো আমার মেয়ে তো খুবই এক্সাইটিং, সে বাসায় থেকে চলে আসছে অলরেডি, আমার অফিস ছিল, বলে যে কখন যাবা। তারপর নিয়ে গেলাম, তারপর ওকে আমি বাসায় নিয়ে গেলাম। তখন আমি আমার কুলে করে জাস্ট কুলে, তো আমি মহা খুশি থাকতে তখন 9টা বছর আপনার সঙ্গে আছে। হ্যাঁ, এবং আমি এত খুশি হয়েছি যে আপনি ওকে লেখাপড়া করিয়েছেন এবং এখনো পড়াশোনা করছে। ছোটবেলা থেকে চেষ্টা করেছি, কিন্তু তখন খুব কান্নাকাটি করতো, এরকম দরজা ধরে রাখতো টাইট করে, পড়তে যাবে না, স্কুলে যাবে না। ওর ভয় ছিল যে ওর বলে কি ও আমাকে ধরে নিয়ে যাবে। আচ্ছা, মানে এটা বলতো এই জন্য স্কুলে যেত না। তো 2018 সনের প্রথম দিকে আমার মেয়েটা যখন একটা লেভেল কমপ্লিট করে স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে যায়, জুনিয়র স্কলারশিপ ইএস প্রোগ্রামের মাধ্যমে, তখন সে একদিন আমি অফিস থেকে বাসায় এসে দেখি সব বই বের করে ফেলছে, বই বের করে ভাগ দিয়ে রেখে দিছে। ক্লাস প্লে গ্রুপ, ওই যে 1-এর ভিতর 6, ওই বইটা আলাদা, তারপরে বই আলাদা, তারপরে বই আলাদা। মানে ওর জন্য আমার 3 ক্লাস পর্যন্ত বই কমপ্লিট ছিল বাসায়, যা আমি ওকে নিয়েই বসতাম বাসায়, কিন্তু পড়তো না, কান্নাকাটি শুরু করে দিত। আর এখন তারপরে আপনি ওই দেখে মনে হলো যেন পড়ার প্রতি আগ্রহ বাড়বে। পরে আমি বললাম কি ব্যাপার বই কেন, ও বলে কি খালামণি আমি না পড়বো। বললাম কি বলে এটা, ভূতের মুখে রাম নাম। তখন আর কি শুরু করলাম যে ঠিক আছে। ও 1 বছরের মধ্যে সে ক্লাস 3 পর্যন্ত কমপ্লিট করেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে যে মানে আমি যতটুকু জানি যে আপনি একজন সিঙ্গেল মাদার। আমি অত আহামরি তেমন কিছু না, আমি একটা এনজিওতে জব করি, আমার কাছে ফাইন, আলহামদুলিল্লাহ, আপনি যা করেন আল্লাহ আপনাকে যে প্রফেশন রেখেছে দ্যাটস এনাফ। আল্লাহর রহমতে মানে কিভাবে যেন চলে যায়। আমার মেয়েটা এখন আছে জাপানে। না, আমার এই প্রশ্নটা হচ্ছে এটা যে আপনার মেয়েটা জাপানে, দেশের বাইরে থাকে, ওকে নিয়ে আপনি থাকেন মূলত। হ্যাঁ। তো আপনি একজন সিঙ্গেল মাদার, ওই আপনার সময়ের সাথী বলতে গেলে। হ্যাঁ। তো ওর জন্য ফ্যামিলি খুঁজতে আসছেন, যদি ফ্যামিলি পাওয়া যায় তখন কি হবে? আমি দিয়ে দিব, ও যদি যায় আমি দিয়ে দিব, এবং ওর পড়াশোনা আমি দেখবো। ওকে আমি, ও সারা জীবনে আমার মেয়ের মতো আমার কাছে থাকবে, ও আসবে যাবে। এমনিতেও বলে, ও নিজের বাড়ির কথা বলে আপনার কাছে? মানে ওকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাকে লাঙ্গলকোট নিয়ে যাব, আমি তোমার ফ্যামিলি খুঁজে দিব। তো এটা সবসময় বলে না, হঠাৎ সে আমাকে খুব এবং আপনি জড়ায় নাকি ধরে চেষ্টাও বলে। করেছেন শুনলাম যে, হ্যাঁ। কিন্তু খুঁজে পাননি। কি করেছেন আমাকে একটু বলেন তো। এটা আমি করিনি, মানে হ্যাঁ। ওই আমার ফ্যামিলির আমার ব্রাদার ইন লকে দিয়ে আর কি বলছিলাম যে তোমরা একটু খুঁজে দেখো না, একটু পাও কিনা। তো মানে তারা কেমন করে চেষ্টা করছে আমি জানি না, বলছে পাইনি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। হ্যাঁ, সবার, আমি তো আসলে এই কেসগুলো নিয়ে কাজ করি, আমি জানি, বা ও যদি ভিডিও দেখে থাকে বা আপনি যদি দেখে থাকেন, হ্যাঁ আমি সবার ভাগ্য এরকম হয় না। মানে যে বলে না, গ্রামের মানুষ বলে লাখে একটা, এরকম যাদের ভাগ্য ভালো তারা এরকম পরিবেশে যায়। আপনি কতটুকু ভালো ছিলেন মন্দ ছিলেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি যতটুকু জানি তাতে আমি এরকম কেস অসংখ্য পাই যে এরকম ভাবে একটা বাচ্চা হারায় যাওয়ার পরে অবর্ণনীয় বলার মতো গল্প হয় তাদের। হ্যাঁ, তো আমি একটু যেগুলো মনে আছে আপনার, সেগুলো একটু আপনার কাছ থেকে জিজ্ঞেস করি। আপনার নাম হচ্ছে রোজি তামান্না, গ্রামের লোকজন আপনাকে তামুনি ডাকতো। বাবার নাম কি ছিল আপনার? বাবার নাম ওয়াহেদ মিয়া। অহেদ মিয়া। মায়ের নাম? মায়ের নাম শিফনি বেগম। শেফুলি বেগম জি। বা শেফুনি, এটা কি আপনার সৎমা না যে মা মারা এটা গেছে? আমার যে মা মারা গেছে তার সৎমায়ের নাম। নাম কি ছিল? সৎমায়ের নামটা মনে নেই। মনে নাই। খালার নাম, মানে যে খালার বাসায় থাকতেন আপনি? সেই খালার নাম হচ্ছে কোহিনুর। কোহিনুর। ভাইয়ের নাম? আপনার ভাই? আমার ভাইয়ের নাম লিটন। লিটন। ফুফাতো বোন? ফুফাতো বোন ইয়াসমিন। ইয়াসমিন। আর মামাতো? মামাতো বোন ঝুমুর। সুমন। এই ফুপু বা মামার নাম মনে নাই? না। আচ্ছা, গ্রাম বলছেন এখানে, বলেন তো একটু বলেন। শ্রীহাস্য মিয়ার বাজার। শ্রীহাস্য মিয়ার বাজার না শ্রীশ মিয়ার বাজার? আরেকবার বলেন। শ্রীহাস্য মিয়ার বাজার। শ্রীহাস্য মিয়ার বাজার, থানা লাঙ্গলকোট, জেলা কুমিল্লা। জি। গ্রাম, আপনার মানে যারা রিলেটিভ তারা খুঁজে পায় না এই বিষয়টা। গ্রাম আরেকবার বলেন। শ্রীহাস্য মিয়ার বাজার। আপনারা একটু মিলাই নিয়েন, আমি জানি না এলাকার উচ্চারণটা এরকমই কিনা। থানা লাঙ্গলকোট, জেলা কুমিল্লা। আপনার বাবা পেশা কি ছিল? আমার বাবার পেশা ছিল রিক্সা চালক। তাহলে তো চেনার কথা, তাহলে সবার চেনার কথা। এইটাই কি আপনার গ্রাম? শ্রীহাস্য মিয়ার বাজার। গ্রামের নাম তো বাজারের নামে হওয়ার কথা না। না, আমাদের বাড়ির কাছে একটা গ্রাম আছে, তো ফুফুরা আমাদের শেখাইতো যে আমাদের গ্রাম নাম, কেউ যদি গ্রামের নাম জিজ্ঞেস করে বলতে শ্রীহাস্য মিয়ার বাজার। আচ্ছা, এই গ্রামে গিয়ে বাবার নাম বললেই তো আপনার বাবাকে পাওয়ার কথা। হয়তো পাওয়া যেতে পারে। কোন স্কুলে পড়তেন ওই সময়? হ্যাঁ শিওর, বলেন। আমি থানায় যাওয়ার পর আমি শুনেছি যে ওখানে নাকি দুইটা আছে, একটা তো মিয়ার বাজার, সেটা হলো সীতাকুণ্ডুতে পড়ছে মিয়ার বাজারটা, আর আরেকটা নাকি আছে মিয়া বাজার। আচ্ছা, এখন এটা কোথায় এই গ্রামটা? প্রথম কথা হচ্ছে লাঙ্গলকোট থানার মধ্যে যতগুলো গ্রাম আছে সেখানে মিয়ার বাজার, মিয়া বাজার নামে যেটাই থাকুক, এরকম যদি কিছু থেকে থাকে আমার টিম মেম্বার যারা আছেন তারা মোটামুটি বের করে ফেলতে পারবেন, যদিও অ্যাকুরেটলি বলে থাকে এটা। সো তাওয়াক্কাল তু আলাল্লাহ। জেলা হচ্ছে কুমিল্লা, জি। তাই না? আর বাকি যে সব বলেছেন এগুলো তো সবকিছু ঠিকঠাক আছে, এগুলোর আর প্রয়োজন নাই। হ্যাঁ, বাবা, মা, ফুফাতো বোন ইয়াসমিন, খালা, ছোটবেলার ছবি আছে, সেটাও দেখিয়ে দিয়েছি আমরা। আপনার শরীরে একটা চিহ্ন আছে, জি। এই দাগটার ব্যাপারে কি আপনার মা জানেন? মানে মা মনে, আপনার বাবা কি জানেন? হ্যাঁ। এই ঘটনাটা যদি বাবা জেনে থাকেন তাহলে আপনারও মনে আছে। বাবাকে দেখে যদি আপনি চেনেন, বাবা যদি বেঁচে থাকেন, যদি চেনেন তো হয়ে গেল, আর যদি না চেনেন তাহলে এই ঘটনাটা বাবা বলতে পারবে যে জি। কেমনে হয়েছিল। বাবা ছাড়া তো আর কেউ জানে না, আমিও জানি না, আপনি জানেন, আর ভদ্রমহিলা জানেন, এছাড়া কেউ জানে না। ঠিক আছে, সেটা আপনার কাছে থাকলো গোপন, দেখা যাক বাবাকে আমরা বের করতে পারি কিনা, আল্লাহ ভরসা। ঠিক আছে। সে এমনই একটা মেয়ে, ওকে আমি কোনোদিন সে ছোট থেকে কিভাবে কাপড় চেঞ্জ করে আজ পর্যন্ত দেখিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব অল্প সময়ের পৃথিবী আসলে, কিন্তু কত বৈচিত্র্য, কত 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 রকমের এবং জটিলতা তার আমাদের জীবন। খাওয়া, তার বসা, হাঁটা, চলা, মানে সবকিছু অন্যরকম, মানে মার্জিত। এটা আপনার জীবনের অনেক বড় ইবাদত। এই যে সাপোর্টটা আপনি দিচ্ছেন, এটা তো আসলে সবার সুযোগ থাকে না। ছোটবেলায় ওকে যখন ভাত দিতাম আমি দেখতাম এত সুন্দর করে ভাত খেত, মানে কোনো কিছু ফেলতো না, গুছায় একদম। এখনো ওর খাওয়া, চলা, হাঁটা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে একটু ভুলে গিয়েছি, আমি আসলে এখনই শেষ করে দিতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে ভুলে গিয়েছি। আমরা সাধারণত 18 বয়স না হলে, মানে 18 বছরের কম হলে আমরা এই ধরনের কেস নিয়ে কাজ করি না। খুব দুই একটা এক্সেপশনাল করেছি, সে কারণে আপনার এটা নিয়ে করা। এখন কথা হচ্ছে, ও যদি বাবাকে চিনতেও পারে, আপনি কি ওকে যখন রিসিভ করেছিলেন তখন থানাতে একটা জিডি করে রাখা, এগুলো কি করা হয়েছিল? না, করা হয়নি। আমি এটা ভুল করেছি, আমি থানায় স্বীকার করেছি যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি জানতাম না আসলে। থানায় স্বীকার করেছেন মানে? মানে এখানে বলেছেন? হ্যাঁ। হ্যাঁ, এখানে। সো এটা আমি জানতেন না, সমস্যা নাই। তো এখন যেটা করতে হবে সেটা হলো, যেহেতু আপনার জিম্মাতেও আছে, আপনি অভিভাবক, সুতরাং ও যদি চিনেও ফেলে, ও যেখানে যাচ্ছে সেখানে যে আপনি দিলেন এলাকার
মেম্বার, চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে কমিউনিকেট করে হ্যান্ড ওভার করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর খোঁজ কিন্তু রাখতে হবে, কারণ কোন একটা কিছু হয়ে গেলে বা কোন একটা ওর ধরেন ওর তো একটা বাংলাদেশের সামাজিকতায় ও একটা এখন মোটামুটি প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, তো সেই জায়গাটা থেকে ওর কিন্তু দেখভাল, একটু টেক কেয়ার করা, আর ও ছোট একটা পরিবেশে গিয়ে মানুষ হবে, ও একটা বড় অবস্থায় গিয়ে ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবে কিনা সেটাও একটা ব্যাপার আছে। সুতরাং ওর যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, ওর দায়িত্ব নেওয়া পর্যন্ত, মানে ও নিজের দায়িত্ব নেওয়া পর্যন্ত কিন্তু এটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনি আমাদের কথা দিচ্ছেন, কারণ এই কাজটা আমরা করতে পারি না। আমরা শুধু যেটা পারি সেটা হচ্ছে যে পরিবারটা খুঁজে দেয়া, মানা না মানাও আপনাদের সিদ্ধান্ত, ওর সিদ্ধান্ত। কিন্তু এই যাওয়ার পরে ভালো হলো না মন্দ হলো সেই রেসপন্সিবিলিটি আমরা নিতে পারি না, এবং যে কারণে আমরা এই 18 বয়স যারা তাদের নিয়ে কাজ করি এর নিচে করি। আমি ফ্যামিলির কাছে যখন দিয়ে দেবো, এখন আমি তো ওকে আমার মেয়ের মতোই আমি দেখবো, আমার কাছে আসবে, যাবে, থাকবে। কিন্তু আমি আসলে যে কারণেই এটা সার্চ করতেছি, আমি আরো 2টা ফ্যামিলিকে দেখছি, মেয়েকে তারা মানে অন্য মা বাবার নাম দিয়ে আইডি কার্ড করা হয়েছে, ন্যাশনাল আইডি। এখন সেটা মানে মানুষের ভাগ্য কখন চেঞ্জ হয়ে যায় কেউ তো বলতে পারে না। তো তাদেরও টাকা পয়সা হয়েছে, চেঞ্জ হয়েছে, বিয়ে হয়েছে, বা ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, এখন তারা ওই পালক মা বাবা বাদ দিয়া নিজের মা বাবার নাম সেট করতে চাচ্ছে। কিন্তু এটা অনেক বড় কষ্ট, কঠিন কাজ, কঠিন। আমার মনে হয় কি এই জন্য চাচ্ছি যে যেহেতু ও ক্লাস 8-এ, আমি তাকে জানুয়ারিতে দেব, তারপরে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আমি চাই ওর মা বাবার নামটাই ওর হিসাবে। আমি জানি না যেহেতু বাবা মার নাম মনে আছে ওর, আপনি চাইলে ওটা দিয়ে করতে পারেন, ওটাই বরং ভালো হবে। কিন্তু ওই যে মা বাবার ন্যাশনাল আইডি কপি লাগবে, কপি লাগে, সেটা আরেকটা বড় ঝামেলা। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। প্রথম কথা হচ্ছে যে জটিলতার সমাধানের জন্য আগে পায়ের স্টেপ ফেলতে হয়। তো আপনি স্টেপ ফেললেন, পথেই যদি না নামেন তো গন্তব্যে পৌঁছাবো কি করে? সো পথে নামা হলো, এরপর একের পর এক যত সমস্যা হবে ইনশাআল্লাহ সমাধান করা যাবে, এই হচ্ছে বিষয়। সো এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এটা বলার জন্যই মূলত ভিডিওটা শেষের দিকে একটু লম্বা করা। আর কোনো কিছু কি মনে আছে? না। যে পরিবার যদি পাওয়া যায় তো কি করবেন? পরিবার যদি পাওয়া যায়, আমার তো পরিবারের জন্য না, আমার শুধু ওই যে এতে ভর্তি হবো, আমার ওই যে কার্ডটা লাগবে, কার্ডগুলো ছাড়া আর কি আমি আর আগাইতে পারবো না। কিন্তু বাবা এসে যদি বলে যে না আমি তো তোমাকে চাই, বা ভাই যদি আসে বলে, হ্যাঁ তাহলে যাব, থাকবো। সম্পর্ক তো নিশ্চয়ই রাখবেন। সম্পর্ক তো থাকবে, এখানেও আমার এক মায়ের মতন উনি আছে, উনি পালে, ওখানেও বাবা ভাই পাবো, দুইটাই হবে ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, একদম পুরো ঠিকানাই বলে দেওয়া আছে, গিভ আপ করা যাবে না। একটা ভালো সংবাদ নিয়ে যেন আল্লাহ ফেরা তৌফিক দেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো।